ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা 6 সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়াশোনা করছো, তোমাদের যে ডিএসসিসি 14 অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস এবং তোমাদের যে ডিএসসিসি 15 আধুনিক চীনের ইতিহাস, এই পেপার দুটি রয়েছে। এই দুটি পেপারের একটি কমন প্রশ্ন, গণপ্রজাতন্ত্রী চীনের উত্থানে আন্তর্জাতিক প্রতিক্রিয়া কী হয়েছিল, এ সম্পর্কে বিস্তারিত আলোচনার পর এর 20 নম্বরের অ্যান্সার আমি তোমাদের সামনে তুলে ধরবো আলোচনার একেবারে শেষে। এছাড়া এই প্রশ্নটি 10 নম্বরের জন্য কোনো কিছু কিছু ইউনিভার্সিটিতে কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, যেমন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে তোমরা যারা 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য 10 নম্বরে ইম্পর্টেন্ট। তোমাদের এই প্রশ্নের অ্যান্সার যদি 10 নম্বরের দরকার হয়, তা আমি এই প্রশ্ন এর আগেও একবার আলোচনা করেছি, এর আগেও একবার 10 নম্বরের অ্যান্সার নিয়ে এই কোশ্চেন অ্যান্সারটি তোমাদের সামনে দিয়েছি। সেই ভিডিওটা তোমরা দেখে নেবে, সেখান থেকে 10 নম্বরের অ্যান্সারটা পেয়ে যাবে। এই ভিডিওতে তোমাদের সামনে 20 নম্বরের অ্যান্সার তুলে ধরবো। এছাড়া নেতাজি ওপেনে 3rd ইয়ারে তোমরা যারা পড়ছো ইউজি বিডিপি কোর্সে, তোমাদেরও কিন্তু এই প্রশ্নটা 10-এর জন্য ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়া তোমাদের যে ডিএস 41 চীনের ইতিহাস রয়েছে, সেখানেও এই প্রশ্নটা তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে। আবার পিজি কোর্সে তোমরা যারা পড়াশোনা করছো নেতাজি ওপেনে, তোমাদের 2nd ইয়ারে যে 6 পেপারটি রয়েছে, সেখানেও কিন্তু 18 নম্বরের জন্য একটি ইম্পর্টেন্ট বা 12 নম্বরের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন, এই গণপ্রজাতন্ত্রী চীনের উত্থানে আন্তর্জাতিক প্রতিক্রিয়া কী হয়েছিল। তো দেখো, গণপ্রজাতন্ত্র চীনে প্রতিষ্ঠিত হয় 1949-এর 1 অক্টোবর। প্রতিষ্ঠা করেন মাও জেদং। কিন্তু মাও জেদংয়ে কীভাবে প্রতিষ্ঠা করলেন এই গণপ্রজাতন্ত্র চীন, এটার উপরেও একটা 20 নম্বরের প্রশ্ন হয়। এর আগের একটা ভিডিওতে আমি আলোচনা করেছি, তোমরা অনেকেই দেখেছো। তা সেই গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন মাও জেদং 1949-এর 1 অক্টোবর, পিপলস রিপাবলিক অফ চায়না। কিন্তু তিনি কিভাবে প্রতিষ্ঠা যদি করলেন, যদি আমরা একটু যদি ব্যাকে দেখি বা পিছন ফিরে দেখি, তা দেখব যে 1919-এর যে 4 মে আন্দোলন চীনে হয়েছিল, পিকিং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা করেছিল অধ্যাপকদের নেতৃত্বে, তারই সূত্র ধরে 1921-এর 1 জুলাই এই পিকিং বিশ্ববিদ্যালয়ের যারা বুদ্ধিজীবী শিক্ষক যারা রয়েছেন, তাদের নেতৃত্বে সাংহাইতে একটি ফরাসি অধিকৃত গার্লস স্কুলে প্রথম কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়, চীনের কমিউনিস্ট পার্টি সিসিপি। এবং এই কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার সময় এর সভাপতি ছিলেন বা সেক্রেটারি বা চেয়ারম্যান ছিলেন চেন তু শিউ। এবং এই কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠায় যে 12 জন উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন, তার মধ্যে একজন ছিলেন কিন্তু মাও জেদং। পরবর্তীকালে দেখা যায় এই মাও জেদং 1930 নাগাদ তিনি এই কমিউনিস্ট পার্টির প্রধান হন এবং পরবর্তী 30 বছর তিনি এই কমিউনিস্ট পার্টির একচ্ছত্র নায়কে পরিণত হন। তিনি প্রধান নেতৃত্ব আসনে অধিষ্ঠিত হন এবং তার নেতৃত্বেই চীনে কিন্তু গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1949-এ। তাহলে কমিউনিস্ট পার্টি তৈরি হচ্ছে 1921-এ, সেটা মাও জেদংয়ের নেতৃত্বে। তারপর দীর্ঘ 30 বছর ধরে সংগ্রামের পর চীনে যখন 1949-এ গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে, তারও কিন্তু প্রধান কৃতিত্ব এই মাও জেদংয়ের। তা মাও জেদং পার্টির সভাপতি বা সেক্রেটারি হওয়ার পর তিনি কিয়াংশি প্রদেশের কৃষকদেরকে নিয়ে লাল ফৌজ তৈরি করেন এবং এই লাল ফৌজের উপরে যখন চীনের সেই সময়কার রাষ্ট্রপতি চিয়াং কাই শেক, কুওমিন্টাং দলের প্রধান এবং চীনের আমেরিকার বন্ধু এই কুওমিন্টাং দলের প্রধান চিয়াং কাই শেক, তিনি দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, সমর শাসন চালু করেছিলেন। তা তিনি ছিলেন প্রবল কমিউনিস্ট বিরোধী। ফলে কিয়াংশি প্রদেশে তিনি আক্রমণ করেন। তখন বাধ্য হয়ে এই মাও জেদং বা মাও সেতুং তার অনুচরদের নিয়ে, প্রায় 1 লক্ষ অনুচরদের নিয়ে উত্তর পশ্চিম চীনের পিথ নদীর বাঁকে শেনশি প্রদেশে যাত্রা করেন। দীর্ঘ 6000 মাইল, প্রায় 950 কিলোমিটার পথ পায়ে হেঁটে, 1 বছর ধরে পায়ে হেঁটে তারা এই পদযাত্রা করে শেনশি প্রদেশে যায়। এর নাম লং মার্চ। তা লং মার্চের ভিতর দিয়ে কমিউনিস্টদের শক্তি আরও বৃদ্ধি পায়। তারা শেনশিতে গিয়ে সিয়াংফুতে রাজধানী করে এবং সেখানে একটা গণতন্ত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তারা, এবং সেই জায়গা থেকে তারা চীনের রাষ্ট্রপতি চিয়াং কাই শেকের বিরুদ্ধে আন্দোলন করতে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এসে চিয়াং কাই শেক নানা কারণে দুর্বল হয়ে পড়ে। সেই সুযোগে মাও জেদং দেশের বিভিন্ন স্থান দখল করতে থাকে, বিশেষ করে রাজধানী পিকিং দখল করে নেয়
এবং একটা সময় এই চিয়াং কাই শেক কমিউনিস্টদের কাছে পরাজিত হয়ে তিনি পার্শ্ববর্তী তাইওয়ান বা ফরমোজা দ্বীপে চলে যান এবং সেখানে তার অনুচরদের নিয়ে কুওমিন্টাং সরকার প্রতিষ্ঠা করেন। আর চীনের মূল ভূখণ্ড দখল করে মাও জেদং বা মাও সেতুং। তিনি 1949-এর 1 অক্টোবর চীনে প্রতিষ্ঠা করেন গণপ্রজাতন্ত্র। গণপ্রজাতান্ত্রিক যে সরকার সেটা তিনি প্রতিষ্ঠা করেন। তার রাষ্ট্রপতি হন এই মাও জেদং বা মাও সেতুং, আর প্রধানমন্ত্রী হয়েছিলেন চৌ এনলাই। তো এইভাবে চীনে কিন্তু গণপ্রজাতন্ত্রের উত্থান হচ্ছে। এখানে প্রশ্নটা দেখো, গণপ্রজাতন্ত্রী চীনের উত্থানে আন্তর্জাতিক প্রতিক্রিয়া, অর্থাৎ গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলো, এর ফলে কি হলো, বিশ্বে এর প্রভাবটা কি পড়লো, সেটাই কিন্তু মূল ফোকাস প্রশ্নের, যে আন্তর্জাতিক ক্ষেত্রে কি কি প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। তা এই দীর্ঘ 30 বছর মাও জেদং যে কমিউনিস্ট আন্দোলন চীনে পরিচালনা করেছিলেন, তার ফলে চীনে একটা সমাজতান্ত্রিক বিপ্লব হয় এবং এই সমাজতান্ত্রিক বিপ্লবে রাশিয়া, যে রাশিয়াতে 1917 সালে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন লেনিন, তা এই রাশিয়া বিভিন্নভাবে সাহায্য করতে থাকে এই মাও জেদংকে বা চীনকে। তা চীনের সাহায্য নিয়ে এবং লাল ফৌজের সহায়তা নিয়ে মাও জেদং তৈরি করলেন গণপ্রজাতন্ত্র চীন। এর ফলে যে প্রতিক্রিয়াগুলো দেখা দিচ্ছে দেখো, সেগুলো এখানে 5টা পয়েন্টে আমরা আলোচনা করব, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। দেখো, প্রথমে রয়েছে সাম্যবাদী শিবিরে শক্তি বৃদ্ধি। কথাটার মানে বোঝার চেষ্টা করতে হবে। সাম্যবাদী শিবির কোনটা? সাম্যবাদী যে দেশগুলো রয়েছে তাদের নিয়ে যে জোট, সেটাই সাম্যবাদী শিবির। তা বিশ্বে প্রথম 1917 সালে লেনিনের নেতৃত্বে রাশিয়াতে বলশেভিক দল বা সমাজতান্ত্রিক দল প্রথম ক্ষমতায় আসে। পরবর্তীকালে যখন চীনের উত্থান হয়, এই একইভাবে সাম্যবাদী বা সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় চীনে, তখন দুটো দেশ পাশাপাশি, রাশিয়া এবং চীন, এবং দুটো দেশের কমিউনিস্ট হওয়ার কারণে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। এবং যে সাম্যবাদী আন্দোলন পরবর্তীকালে আমরা দেখব, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সারা বিশ্ব জুড়ে একটা ছড়ানোর চেষ্টা করছে স্টালিন, তা সেই সাম্যবাদী আন্দোলনে অনেকটা শক্তি বৃদ্ধি পায়, যেহেতু আরেকটা নতুন দেশ তার সাথে চলে আসছে চীন। তা এইভাবে যে সাম্যবাদী শিবিরে আগে রাশিয়া ছিল, সেই রাশিয়ার সাথে কিছুটা ছিল কিউবা। তা এই রাশিয়া কিউবার সাথে যুক্ত হচ্ছে চীন, কারণ চীনে মাও জেদংয়ের নেতৃত্বে কমিউনিস্ট দল বা বামপন্থী সরকার সেখানে প্রতিষ্ঠিত হচ্ছে এবং রাশিয়া চীন একসাথে তাদের এই সাম্যবাদী কার্যকলাপ সারা বিশ্বে কিন্তু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ সাম্যবাদী যে শিবির, সেই শিবিরের শক্তি আগের তুলনায় অনেকটা বেড়ে যাচ্ছে গণপ্রজাতন্ত্র চীনের প্রতিষ্ঠার মধ্য দিয়ে। এটা আমাদের প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট দেখো, চীন সোভিয়েত সম্পর্ক। তা চীনের এই গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠায় প্রথমেই বললাম যে রাশিয়া নানাভাবে সাহায্য করে এবং রাশিয়ার সাহায্য নিয়েই চীনে গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ফলে চীনের সাথে রাশিয়ার কিন্তু একটা সুসম্পর্ক তৈরি হয়। 1950 সালে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ যে মিত্রতা চুক্তি সেটা তৈরি হয়। 30 বছরের মেয়াদে এই দুই দেশের মধ্যে বন্ধুত্বের চুক্তি হয় 1950 সালে, এবং এই চুক্তির ফলে রাশিয়া প্রায় $300 কোটি তারা খুব কম বা সহজ শর্তে চীনকে এই ঋণ দেয়, $300 কোটি। এছাড়া রাশিয়ার বিভিন্ন প্রযুক্তিবিদ, বিভিন্ন রাজনৈতিক পরামর্শদাতা, অর্থনৈতিক পরামর্শদাতা তারা চীনে আসে, চীনকে সাহায্য করে বিভিন্নভাবে। চীনের পোর্ট আর্থার বন্দর রাশিয়ার হাতে ছিল, সেই পোর্ট আর্থার বন্দর রাশিয়া চীনকে ফেরত দেয়। মাঞ্চুরিয়াতে চীনের মাঞ্চুরিয়াতে রাশিয়ার অধিকার ছিল, রাশিয়া সেই মাঞ্চুরিয়া রেলপথের অধিকার চীনের হাতে তুলে দেয়, যেহেতু একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু 1957 সালের পরে গিয়ে দুই দেশের মধ্যে বন্ধুত্বে ফাটল ধরে। 1959-এ রাশিয়ার যে প্রেসিডেন্ট নিকিতা ক্রুশ্চেভ, স্টালিনের পরে তিনি ক্ষমতায় এসেছিলেন এবং তিনি স্টালিনের বিরুদ্ধে হেঁটেছিলেন। স্টালিন এতদিন কমিউনিস্ট সরকার বিশ্বের আরও অন্যান্য দেশে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে গেছেন, সাম্যবাদী আন্দোলন পরিচালনা করেছেন, সোভিয়েত ইউনিয়ন তৈরি করেছেন, তার বিরুদ্ধে হাঁটছেন কিন্তু নিকিতা ক্রুশ্চেভ। তিনি মার্কিন সফরে যান। এই মার্কিন সফরে যাওয়াটা চীন ভালোভাবে নেয়নি। চীন এটাকে বলেছিল যে পুঁজিবাদী শক্তির কাছে রাশিয়া মাথা নত করেছে বা রাশিয়া ভয় পেয়ে পিছিয়ে আসছে, আমেরিকা থেকে রাশিয়া পিছিয়ে পড়ছে।
তো এই চীন রাশিয়ার এই আমেরিকা সফরকে চীন ভালোভাবে নেয়নি এবং এই জায়গায় শত্রুতা বা ফাটল দেখা দেয়। ঠিক এই সময় চীন একটা ভুল করে বসে। আমেরিকার নেতৃত্বে গঠিত যে ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা, যেটা আমেরিকা রাশিয়াকে ঠেকানোর জন্য বানিয়েছিল, তার মিত্র দেশগুলোকে নিয়ে একটা সামরিক জোট, এই জোটকে চীন সমর্থন করে বসে। ফলে দুই দেশের মধ্যে পাকাপাকিভাবে ফাটল দেখা দেয় সম্পর্কের। নিকিতা ক্রুশেভ চীনে যে সমস্ত রাশিয়ান প্রযুক্তিবিদ বা ইঞ্জিনিয়াররা ছিলেন, রাজনৈতিক পরামর্শদাতা ছিলেন, অর্থনৈতিক পরামর্শদাতা ছিলেন এবং রাশিয়ার যে সমস্ত ছাত্ররা চীনে ছিলেন, তাদেরকে সব দেশে ফিরে আসতে বলেন। ফলে কি হয়, দুই দেশের মধ্যে শত্রুতা পাকাপাকিভাবে দেখা দেয়। তো এগুলো সব, এই যে সম্পর্ক প্রথমে তৈরি হচ্ছে, পরে সম্পর্কের অবনতি ঘটছে, সবই কিন্তু গণপ্রজাতন্ত্র চীন প্রতিষ্ঠার পরে এবং তাকে কেন্দ্র করেই এটা হচ্ছে। পরে যে পয়েন্ট আমরা দেখব যে চীন মার্কিন সম্পর্ক। তা দেখো, মার্কিন মানে আমেরিকা। তা আমেরিকার সাথে চীনের সম্পর্ক প্রথমে ভালো ছিল না। সেই যে চিয়াং কাই শেকের সময় যদি আমরা দেখি, 1911 যে প্রজাতান্ত্রিক বিপ্লব হয় ডক্টর সান ইয়াতসেনের নেতৃত্বে চীনে, তারপরেই সেখানে ক্ষমতায় আসছেন কুওমিন্টাং দল এবং তার প্রধান হচ্ছেন চিয়াং কাই শেক। চিয়াং কাই শেক একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সমরবাদের শাসন তিনি চালু করেন, একটা স্বৈরাচারী শাসন, এবং তিনি আমেরিকাপন্থী ছিলেন এবং আমেরিকা এখানে তাকে সাহায্য করেছিল বিপুলভাবে এই চিয়াং কাই শেককে। তার একটাই কারণ যে রাশিয়াকে ঠেকানো, চীনে যাতে রাশিয়ার আধিপত্য না তৈরি হয়, কমিউনিস্টদের শক্তি যাতে বৃদ্ধি না হয় মাও জেদংয়ের নেতৃত্বে। তাই মাও জেদংয়ের বিরুদ্ধে, চীনে কমিউনিস্ট আন্দোলনের বিরুদ্ধে আমেরিকা এই চিয়াং কাই শেককে নানাভাবে সাহায্য করতে থাকে। তো সেই জায়গা থেকে শত্রুতা শুরু। এরপর কোরিয়া যুদ্ধের সময় আমরা জানি যে আমেরিকার নেতৃত্বে যে জাতিপুঞ্জের বাহিনী তৈরি হয়, যার প্রধান ছিলেন জেনারেল ম্যাকআর্থার, তিনি অকারণে চীন সীমান্তে, কোরিয়া এবং চীনের যে সীমান্ত ইয়ালু নদী, সেই ইয়ালু নদীর ধারে এসে চীনের উপরে বোমা বর্ষণ করে, সেখানেও সম্পর্কের অবনতি ঘটে। আবার এই চীন পরবর্তীকালে জাতিসংঘে সদস্যপদ পাওয়ার যে আবেদন করে, সেখানে আমেরিকা কিন্তু বিরোধিতা করে। তো এই তিনটি কারণে, মূলত এই তিনটি কারণে আমেরিকার সাথে চীনের সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল বা শত্রুতার জায়গায় ছিল। কিন্তু 1970-এর দশক থেকে দেখা যায় যে এই সম্পর্ক বরফ গলতে থাকে এবং আমেরিকা এবং চীনের মধ্যে সম্পর্ক আস্তে আস্তে ভালো হতে থাকে। তার একটা প্রধান কারণ যে চীন এই সময় বৈজ্ঞানিক ক্ষেত্রে ব্যাপক উন্নতি করে, সামরিক ক্ষেত্রে ব্যাপক উন্নতি করে, প্রায় 14টি পারমাণবিক বিস্ফোরণ ঘটায়, ছোট বড় মাঝারি পাল্লার যে ক্ষেপণাস্ত্র সেগুলো তৈরি করে চীন। ফলে আমেরিকার এই চীনের সাথে একটা সম্পর্ক তৈরি করার প্রয়োজনীয়তা অনুভব করে। আমেরিকা বুঝতে পারে চীনের একটা সুপার পাওয়ার হিসাবে চীনের উত্থান ঘটছে। 1974-এ যখন চীন জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে, তখন কিন্তু আমেরিকা তাকে সমর্থন করে। তো এরকম বিভিন্ন কারণে আমেরিকা এবং চীন দুটি দেশ পাশাপাশি আসে। তাই 1970-এর পরে আমরা দেখব যে আমেরিকার সাথে চীনের সম্পর্ক অনেকটা ভালো হচ্ছে। এরপরে দেখো রয়েছে গুরুত্বপূর্ণ এশীয় শক্তি। এশিয়ার শক্তি চীন, দক্ষিণ পূর্ব এশিয়ার একটা দেশ চীন, এবং সেই চীন যখন সুপার পাওয়ার হিসাবে উঠে আসছে, তখন সে এশিয়ার একটি গুরুত্বপূর্ণ শক্তি হচ্ছে। চীন বুঝিয়ে দিচ্ছে যে এশিয়াতে কোনো রাজনৈতিক সমস্যার সমাধান বা বৃহত্তর কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে চীনকে আর উপেক্ষা করা যাবে না। চীন একটা গুরুত্বপূর্ণ এশীয় শক্তি এবং সে সমস্ত বিবাদের মীমাংসা করবে। চীন রাশিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, যখন ছিল তখন রাশিয়ার আমেরিকার মধ্যে যে সমস্ত জায়গাকে কেন্দ্র করে শত্রুতা দেখা দিয়েছিল, সেই সমস্ত ক্ষেত্রে মধ্যস্থতা করে আমেরিকা এবং রাশিয়ার মধ্যস্থতা করে কিন্তু চীন। তো এইভাবে গুরুত্বপূর্ণ একটা এশিয়া শক্তি হিসেবে চীন উঠে আসে। প্রতিটা রাষ্ট্র, এশিয়ার প্রতিটা রাষ্ট্র, বিশ্বের প্রতিটা রাষ্ট্র বুঝতে পারে যে চীনকে আর উপেক্ষা করার নয়, কারণ চীন ইতিমধ্যে 14টি পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে, জাতিপুঞ্জের স্থায়ী সদস্যপদ লাভ করেছে
এবং ছোট বড় মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। অর্থাৎ একটা সুপার পাওয়ার হিসেবে, পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে চীনের উত্থান হয়েছে এবং তাকে উপেক্ষা করা আর সম্ভব নয়। তাই গুরুত্বপূর্ণ এশীয় শক্তি হিসেবে গণপ্রজাতন্ত্রী চীনের উত্থান হচ্ছে। তৃতীয় বিশ্বের নেতৃত্বদান, তা আমরা জানি যে প্রথম বিশ্ব আমেরিকা, দ্বিতীয় বিশ্ব সোভিয়েত রাশিয়া, এর বাইরে যে অনুন্নত দেশ রয়েছে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার দরিদ্র দেশ, যেগুলো সদ্য স্বাধীনতা পেয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, এই দেশগুলোকে আমরা তৃতীয় বিশ্ব বলি। যদিও কেউ কেউ লাতিন আমেরিকার দেশকে আবার চতুর্থ বিশ্ব বলছে। তা তৃতীয় বিশ্বের দেশ যেমন ভারতবর্ষ, ঠিক সেরকম কিন্তু চীনও, কোরিয়া, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা সবই আমরা তৃতীয় বিশ্বের দেশ। এবং এই তৃতীয় বিশ্বের যে জোট নিরপেক্ষ আন্দোলন, যারা জওহরলাল নেহরু ভারতের প্রধানমন্ত্রী চালু করেছিলেন, সেই জোট নিরপেক্ষ আন্দোলনের একটা প্রধান শরিক ছিল কিন্তু চীন। চীনের প্রধানমন্ত্রী ছিলেন চৌ এন লাই। যখন গণপ্রজাতন্ত্র তৈরি হয় তখন রাষ্ট্রপতি ছিলেন মাও জেদং আর প্রধানমন্ত্রী ছিলেন চৌ এন লাই। তা ভারতের তখন প্রধানমন্ত্রী ছিলেন এখানে পণ্ডিত জওহরলাল নেহরু। তা জওহরলাল নেহরুর সাথে চৌ এন লাইয়ের একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে এবং দুই দেশ একসাথে জোট নিরপেক্ষ আন্দোলনে সামিল হয় এবং এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যায়। এর উদাহরণ দেখা যায় বান্দুং সম্মেলন, জেনেভা সম্মেলন, আবার চীন ভারতের মধ্যে যে পঞ্চশীল চুক্তি সেটা স্বাক্ষরিত হয়। তা জোট নিরপেক্ষ আন্দোলনে এই গণপ্রজাতন্ত্রী চীন একটা বড় ভূমিকা নিচ্ছে এবং এই জোট নিরপেক্ষ আন্দোলন পরিচালনা করতে গিয়ে তৃতীয় বিশ্বের বিভিন্ন সমস্যায় তারা ইনভলভ হচ্ছে চীন। এবং তৃতীয় বিশ্বের যে নেতৃত্ব, সেই নেতৃত্ব আসনে যেমন ভারতবর্ষ থাকছে তেমনি কিন্তু চীনও থাকছে। এবং এই দুই দেশ মিলে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে আন্তঃসম্পর্ক গড়ে তোলার জন্য, বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার জন্য এক দেশের সাথে আরেক দেশের সার্ক গঠন করছে বা আরও বিভিন্ন যে যৌথ মঞ্চ, সেই মঞ্চগুলো তৈরি করছে, বিভিন্ন সংস্থা তৈরি করছে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশগুলোকে উন্নত করার জন্য, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোকে ডেভেলপ করার জন্য। তো এইভাবে তৃতীয় বিশ্বের নেতৃত্ব দানের ক্ষেত্রে, জোট নিরপেক্ষ আন্দোলন পরিচালনার ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী চীন একটা বড় ভূমিকা নিচ্ছে। তো এই 5টা পয়েন্টের উপরে মূলত বিষয়টা আলোচনা করতে হবে। তো এর 20 নম্বরের 1000 ওয়ার্ডের অ্যান্সার এবার অন স্ক্রিনে তুলে ধরছি তোমাদের সামনে। 6M হিস্ট্রি ডিএস সিসি 15 বা ডিএস সিসি 14 দুটো পেপারেই কিন্তু এই প্রশ্নটা রয়েছে। মার্কস 20। গণপ্রজাতন্ত্রী চীনের উত্থানে আন্তর্জাতিক প্রতিক্রিয়া কি হয়েছিল? অ্যান্সার যেভাবে লিখবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে আন্তর্জাতিক রাজনীতির পক্ষে এশিয়ার মানচিত্রে সবথেকে উল্লেখযোগ্য ঘটনা ছিল কমিউনিস্ট শাসন ব্যবস্থার পত্তন। পত্তন মানে শুরু, এটা পতন নয়, পত্তন। 1949-এর 1 অক্টোবর। পুঁজিবাদ, সামন্তবাদ, সাম্রাজ্যবাদের কবল থেকে মুক্ত হয়ে কমিউনিস্ট রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে চীন এশিয়াতে তথা বিশ্ব রাজনীতিতে ভারসাম্য আনে। ঐতিহাসিক ফ্রিডম্যানের মতে আধুনিককালের আন্তর্জাতিক ঘটনার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল কমিউনিস্টের নেতৃত্বে ঐক্যবদ্ধ জাতীয় শক্তিরূপে চীনের অভ্যুদয়। প্যারা করে, সুদীর্ঘ 30 বছর ধরে চীনের কমিউনিস্ট আন্দোলনের ফলশ্রুতি 1949 খ্রিস্টাব্দের সমাজতান্ত্রিক বিপ্লব, যা চীনে একটি গণপ্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় সাহায্য করে। গণপ্রজাতন্ত্রী চীনে 4 মে 1919 আন্দোলনের মধ্য দিয়ে যে নতুন অধ্যায়ের সূচনা ঘটেছিল, তার ফলেই 1949 খ্রিস্টাব্দে গণপ্রজাতন্ত্রী সরকার প্রতিষ্ঠা হয়েছিল। গণপ্রজাতন্ত্রী চীনের চেয়ারম্যান রূপে মাও জেদং বলেন, আমরা আমাদের নিজস্ব সভ্যতা সৃষ্টির জন্য এবং বিশ্ব শান্তি ও মুক্তির জন্য সাহস ও পরিশ্রমের সঙ্গে কাজ করব। প্যারা করে, ক্রমবর্ধমান জনসমর্থন ও সামরিক শক্তির সহায়তায় মাওয়ের নেতৃত্বে চীনা কমিউনিস্টরা একের পর এক চীনের মূল বিভিন্ন ভূখণ্ড দখল করতে থাকে। শেষ পর্যন্ত চিয়াং সরকারকে যুদ্ধে সম্পূর্ণরূপে পরাজিত করে কমিউনিস্টরা পিকিং দখল করে। মূল ভূখণ্ড থেকে উচ্ছেদ হয়ে চিয়াং কাই শেক ফরমোজা অর্থাৎ তাইওয়ান দ্বীপে আশ্রয় নেন। সেখানে কুওমিন্টাংরা জাতীয় সরকার প্রতিষ্ঠা করে। আর চীনের মূল ভূখণ্ডে মাও জেদংয়ের নেতৃত্বে 1949 খ্রিস্টাব্দের 1 অক্টোবর প্রতিষ্ঠিত হয় জনগণের প্রজাতন্ত্র বা গণপ্রজাতন্ত্র চীন নামে খ্যাত। মাও জেদং হনের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী হন চৌ এন লাই। প্যারা করে দেখো, মাও জেদংয়ের নেতৃত্বে গড়ে ওঠা কমিউনিস্ট দল চীনে যে গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিল তা চীনকে বিশ্বের এক নয়া শক্তিরূপে পরিচিতি দিয়েছিল। দীর্ঘ 30 বছরের সংগ্রামকে
সংগ্রামের ফসলকে কাজে লাগিয়ে কমিউনিস্ট দল চীনে আধুনিকীকরণের পটভূমি গড়ে তুলেছিল। কমিউনিস্ট চীনের প্রতিষ্ঠা দিবস 1949-এর 1 অক্টোবর মাও জেদং এক ভাষণে বলেন, চীনাবাসী আর কখনো দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হবে না বা তারা কোনো বিদেশি হস্তক্ষেপও মেনে নেবে না। এ কনসাস হিস্ট্রি অফ চায়না গ্রন্থে বলা হয়েছে এটি চীনের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করেছিল, যে যুগের ইতিহাস ছিল চীনা জনগণতন্ত্রের অধীনে সমাজতন্ত্রের পথে অগ্রগতির ইতিহাস। প্যারা করে দেখো, বিশ্বের দ্বিমেরুকরণ রাজনীতিতে চীনের উত্থান সাম্যবাদী শিবিরে প্রবল শক্তি বৃদ্ধি ঘটায়। চীন ও বিশ্বের অন্যান্য সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে একটি শক্তিশালী সমাজতান্ত্রিক শিবির গঠন করে। চিয়াং কাই শেকের শাসনকালে তার উপর যুক্তরাষ্ট্রের একটা পরোক্ষ আধিপত্য ছিল, কিন্তু পরবর্তীকালে মার্শাল এইড বা অন্য কোনো মার্কিন সাহায্য ছাড়াই কমিউনিস্ট চীন বিশ্ব রাজনীতিতে এককভাবে মাথা তুলে দাঁড়াতে সক্ষম হয়। এই কারণে কোরিয়া, ভিয়েতনাম বা অন্যান্য দেশের সমস্যায় সে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পেরেছে। সোভিয়েত রাশিয়ার সঙ্গে চীনের মৈত্রী বিশ্বের কমিউনিস্ট আন্দোলনকে শক্তিশালী করে তোলে। রাশিয়া এই আন্দোলনকে জোরদার করতে নানাভাবে চীনের শিল্পায়ন, সমরসজ্জা ইত্যাদি ক্ষেত্রে সাহায্য করতে থাকে। শুধু তাই নয়, 1955 খ্রিস্টাব্দ নাগাদ সোভিয়েত রাশিয়া চীনকে আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনে সহযোগী নেতৃত্বের আসনেও বসায়। এর ফলে চীন একদিকে যেমন এশীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, অন্যদিকে তেমনি সোভিয়েত ও তার সহযোগীদের বিবাদেও মধ্যস্থতা করে গেছে। প্যারা করে দেখো, চীনের সাম্যবাদ প্রতিষ্ঠার ক্ষেত্রে সোভিয়েত রাশিয়ার যথেষ্ট ভূমিকা ছিল। চীনের লাল বিপ্লব সাম্যবাদী বিশ্ব গড়ে তোলার পথে ছিল এক গুরুত্বপূর্ণ সোপান। কমিউনিস্ট রাষ্ট্ররূপে চীনের আত্মপ্রকাশের পর সোভিয়েত রাশিয়াই প্রথম তাকে স্বীকৃতি জানিয়েছিল। বন্ধুত্বের স্বীকৃতি স্বরূপ উভয় দেশের মধ্যে 30 বছরের জন্য মৈত্রী চুক্তি 1950 স্বাক্ষরিত হয়। এর সুফল রূপে সোভিয়েত রাশিয়ার কাছ থেকে চীন সহজ শর্তে $300 কোটি ঋণ পায়। এছাড়াও রাশিয়া পোর্ট আর্থার বন্দর ও মাঞ্চুরিয়ার রেলপথের অধিকার চীনের হাতে তুলে দেয়। এবার আসি চীন মার্কিন সম্পর্ক। কিন্তু 1957 বিরোধিতা দেখানো হবে এরপর, কিন্তু 1957 খ্রিস্টাব্দের পর থেকে চীন সোভিয়েতের বন্ধুত্বে ফাটল ধরে। 1959 খ্রিস্টাব্দে ক্রুশ্চেভের মার্কিন সফরকে চীন পুঁজিবাদী শক্তির সঙ্গে আপোষ বলে মনে করে। অবশেষে 1960 খ্রিস্টাব্দে চীন সোভিয়েত মৈত্রীর ছিন্ন হয়। সেই সময়কার সোভিয়েত প্রধানমন্ত্রী ক্রুশ্চেভের নির্দেশে চীন থেকে সোভিয়েত রাশিয়ার স্টালিন বিরোধী নীতি যা ছিল চীন মেনে নিতে পারেনি, এবং মাও জেদংয়ের স্বাধীন মনোভাব। এখানে তোমরা একটু এইভাবে লিখবে, একটু মিস্টেক আছে লেখার। ক্রুশ্চেভের নির্দেশে চীন থেকে সোভিয়েত রাশিয়ার সমস্ত প্রযুক্তিবিদ, অর্থনৈতিক পরামর্শদাতা, রাজনৈতিক দাতাদের রাশিয়ায় ফিরে আসার নির্দেশ দেওয়া হয়। এই বিরোধিতার কারণ ছিল রাশিয়ার স্টালিন বিরোধী নীতি যা চীন মেনে নিতে পারেনি, এবং মাও জেদংয়ের স্বাধীন মনোভাব। এছাড়াও কমিউনিস্ট চীন ন্যাটোকে সমর্থন করলে বেজিং ও মস্কোর দ্বন্দ্ব দীর্ঘস্থায়ী হয়। প্যারা করে চীনের সঙ্গে প্রথম দিকে আমেরিকার সম্পর্ক ছিল বৈরিতার। চীনের সাম্যবাদী শাসন প্রতিষ্ঠার পর মার্কিন চীন সংঘাত শুরু হয়। চীনে কমিউনিস্ট বিরোধী চিয়াং কাই শেককে সমর্থন করা, রাষ্ট্রসংঘের সাম্যবাদী চীনের সদস্যপদের বিরোধিতা করা এবং কোরীয় যুদ্ধের সময় চীনের মূল ভূখণ্ডে আক্রমণ ও পরমাণু বোমা নিক্ষেপের হুমকি ইত্যাদি দেওয়ার ফলে মার্কিন চীন সম্পর্কের অবনতি ঘটে। কমিউনিস্ট চীনও মার্কিন বিদেশ নীতির বিরোধিতা শুরু করে, কাগুজে বাগ বলে মার্কিন যুক্তরাষ্ট্রকে সমালোচনা করে। প্যারা করে দেখো, 60-এর দশক থেকে চীন মার্কিন সম্পর্কের উন্নতি ঘটতে শুরু করে। চীনের সামরিক ও বৈজ্ঞানিক উন্নতি, রুশ চীন দ্বন্দ্ব ইত্যাদি ঘটনা মার্কিন চীন সম্পর্কের উন্নতিতে সাহায্য করে। 1974 খ্রিস্টাব্দ নাগাদ চীন 17টি পারমাণবিক বিস্ফোরণ ঘটায় এবং বেশ কিছু পারমাণবিক বোমা তৈরি করে ফেলে। স্বল্প মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ব্যবস্থাতেও চীন দক্ষতা অর্জন করে। 1972 খ্রিস্টাব্দে রাষ্ট্রসংঘে চীনের অন্তর্ভুক্তির প্রস্তাবকে আমেরিকা স্বাগত জানায়। মার্কিন বিদেশ সচিব স্যার হেনরি কিসিঞ্জার এবং দুজন মার্কিন রাষ্ট্রপতি নিক্সন ও রেগন পরপর চীন সফরে আসেন। আবার চীনা মন্ত্রী বেন শিয়াওপিং মার্কিন সফরে গেলে চীন মার্কিন কূটনৈতিক সম্পর্কের উন্নতি ঘটে। প্যারা করে এতদিন কমিউনিস্ট ভাবধারা ও তার আধিপত্য সোভিয়েত রাশিয়া ও পূর্ব ইউরোপেই সীমাবদ্ধ ছিল। এবার কমিউনিস্ট চীনের উত্থানের পর তা এশীয় ভূখণ্ডেও ছড়িয়ে পড়ল। ফলে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। চীনকে উপেক্ষা করে যে দক্ষিণ পূর্ব এশিয়ার শক্তি সাম্য নির্ধারণ করা আর সম্ভব নয়, এবার সকলেই তা উপলব্ধি করে। এভাবেই অচিরেই চীন এশিয়ার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রাষ্ট্রে পরিণত হয়।
প্যারা করে শুধু এশিয়া মহাদেশেই নয়, উন্নয়নশীল তৃতীয় বিশ্বের নেতা হিসেবেও চীন নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। এশিয়ার পাকিস্তান, ভারত, মঙ্গোলিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের পাশাপাশি আফ্রিকা মহাদেশের কঙ্গো, মালি, গিনি, তানজানিয়া, জাম্বিয়া প্রভৃতি রাষ্ট্র চীনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি গ্রহণ করে চীনও জোট নিরপেক্ষ আন্দোলনকে শক্তিশালী করে তুলেছে। আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে জওহরলাল নেহরুর সঙ্গে চীনা প্রধানমন্ত্রী চৌ এন লাইয়ের ভূমিকাও গুরুত্বপূর্ণ। ফলশ্রুতি হিসেবে জেনেভা সম্মেলন 1954 এবং বান্দুং 1955 সম্মেলনে চীন বৃহৎ শক্তির মর্যাদা লাভ করে। প্যারা করে বর্তমান বিশ্বে এক শক্তিধর রাষ্ট্ররূপে চীন আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছে। তবে পারমাণবিক পরীক্ষার নিষিদ্ধকরণ চুক্তিতে চীন স্বাক্ষর করতে আপত্তি জানালে তৃতীয় বিশ্বে চীন নিঃসঙ্গ হয়ে পড়ে। বিশ্বের সাম্যবাদ প্রতিষ্ঠার আন্দোলনে চীনের উত্থান অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ঘটনা। লেনিনবাদের পথ ধরে মাও জেদং এবং দং জিয়াওপিং যে তত্ত্বের অবতারণা করেছেন তাতেই লুকিয়ে রয়েছে আধুনিক সাম্যবাদের মূল সত্য, যার সঙ্গে মিশে রয়েছে ফ্রেডারিক এঙ্গেলসের এই উক্তিটি, সাম্যবাদ রাষ্ট্রীয় ব্যবস্থাপনা নয়, যা প্রতিষ্ঠা করতে হবে। সাম্যবাদ আমাদের কাছে একটা আদর্শ, যার সঙ্গে বাস্তবের মিলন ঘটাতে হবে। আমরা সাম্যবাদকে সত্যিকার আন্দোলন বলি, যা বর্তমান অবস্থার অবসান ঘটায়। তো এই ছিল চীনে গণপ্রজাতন্ত্রী চীনের উত্থানের আন্তর্জাতিক প্রতিক্রিয়া কী, তার উপরে 20 নম্বরের কোশ্চেন অ্যান্সার। তোমরা এটা সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। আর তোমাদের যাদের 10 নম্বরের প্রশ্ন উত্তরের প্রয়োজন আছে, তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের প্লেলিস্টে লিঙ্ক থেকে একটা কোশ্চেনের অ্যান্সার পাবে। 10 নম্বরের একই প্রশ্নের উত্তর 10 নম্বরের পাবে, সেখান থেকে তোমরা 10 নম্বরের অ্যান্সার কালেক্ট করবে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।